হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবার এত 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 চাওয়া ছিল যে চতুর্থ অধ্যায় দেওয়া লাগবে এসএসসি বায়োলজি বইয়ের জীবনী শক্তি। তো এই চ্যাপ্টার নিয়ে আমরা চলে আসছি। এই চ্যাপ্টার আমরা A to Z একদম তোমাদেরকে ফ্রিতে কভার করে দিব। আমরা বইয়ের প্রত্যেকটা লাইন তোমাকে বুঝিয়ে দিব। তুমি যদি রিডিং পড়ে যদি না বুঝতে পারো, কোনো সমস্যা নাই, তুমি এই ক্লাসগুলো কন্টিনিউ করো। এখান থেকে আমি প্রত্যেকটা ওয়ার্ড আমি তোমাকে বুঝিয়ে দেবো এবং ক্লাসের প্রত্যেকটা স্লাইড আমাদের রেডি করা। সাথে সাথে কোন কোন লাইন থেকে এমসিকিউ আসছে আমি সাথে সাথেই তোমাকে দেখায় দেবো। কোন লাইন থেকে কোন এমসিকিউ আসছে আমি সাথে সাথে দেখায় দেবো। এবং বইটা তো সুন্দর করে দাগানো থাকবেই, শুধুমাত্র দাগানো লাইনগুলো পরীক্ষার আগের দিন পড়বা। ঠিক আছে? বইটা তো এমনভাবে দাগানো থাকবে যে শুধুমাত্র দাগানো লাইনগুলো পরীক্ষার আগের দিন পড়বা, তাহলে একদম A to Z কমপ্লিট হয়ে যাবে। ওকে? তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে একটু কষ্ট করে সুন্দর করে মনোযোগ দিয়ে এই ক্লাসটাতে বসা এবং হাতে দুই কালারের এই কালার আর এই কালার, এই দুইটা কালারের হাইলাইটার পেন নিয়ে বসা। কারণ এই কালার দিয়ে আমি যেটা দাগাবো সেটা তোমার একটু মুখস্থ করলেই চলবে, কিন্তু এই কালার দিয়ে যেটা দাগাবো সেটা মুখস্থ তটস্থ ঠটস্থ এর উপরে যদি আর কিছু থাকে তোমার করা লাগবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আর ইন্ট্রো দিয়ে দেরি না করি, চলো শুরু করি। তার আগে আমরা এর আগে ফ্রিতে কয়টা চ্যাপ্টার দিছি? এর আগে প্রথম চ্যাপ্টারটা আমরা ফ্রিতে দিছি, এরপরে দ্বিতীয় চ্যাপ্টারের একটা ক্লাস আমরা ফ্রিতে দিছি, তৃতীয় চ্যাপ্টার তো কোর্সেই নিছি, দ্বিতীয় চ্যাপ্টারে মনে হয় আমরা মোট 12টা লেকচার নিছি, তার ভিতরে একটা লেকচার ফ্রিতে দিছি, আর চতুর্থ চ্যাপ্টারে 4টা লেকচার ছিল। এইটা হচ্ছে সরি, তৃতীয় চ্যাপ্টারে 4টা লেকচার ছিল। এটা হচ্ছে চতুর্থ চ্যাপ্টার। এই চ্যাপ্টারের উপর সর্বোচ্চ গেলে 4টা থেকে 5টা লেকচার হবে এবং এই সবগুলো লেকচারের মধ্যে যত এমসিকিউ যত সৃজনশীল আমি সব সলভ করে দেবো। তোমার কিচ্ছু করা লাগবে না, আমি সব কিছু গোছায় দিব। ঠিক আছে? এই চ্যাপ্টারটা পুরোটাই ফ্রিতে দেওয়া হবে। ওকে? ম্যাক্সিমাম স্টুডেন্ট করবে কি জানো? তারা দেখবে যে আমি এই যে ইয়েতে পড়াইতেছি, স্লাইডে পড়াইতেছি, তাদের এই স্লাইডের ক্লাস পছন্দ হবে না, তারা এই ক্লাসটা থেকে চলে যাবে এবং তারা সবচাইতে বড় ভুল করবে, তারা পরীক্ষার আগে এসে, পরীক্ষার যখন আর থাকবে 15-20 দিন, তখন আবার আসবে এই ক্লাসে। হ্যাঁ, তখন আবার আসবে। এখন বিভিন্ন জায়গায় দৌড়াবে, যে জায়গায় স্লাইড আছে, হ্যাঁ, এরপরে ভালো ক্যামেরা দিয়ে ভালো সেট আপে ক্লাস না হয় সেসব জায়গায় এখন দৌড়াবে। তো চলো তারা যাক, আমরা আমাদের মতো পড়াশোনা শুরু করি। তাহলে চলো, প্রথম কথা হচ্ছে আমাদের চ্যাপ্টারের নাম কি? আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে জীবনী শক্তি। কি? জীবনী শক্তি। এখন কথা জীবনী শক্তি জিনিসটা কি? জীবনী শক্তি জিনিসটা কি? জীবনী শক্তি জিনিসটা হচ্ছে জীবন চালাতে যেই শক্তির প্রয়োজন সেটাই হচ্ছে জীবন শক্তি। জীবন চালাতে যেই শক্তির প্রয়োজন, জীবন চালাতে, আমি একদম বইয়ের ভাষায় না মুখের ভাষায় বললাম, আমাদের ভাষায় বললাম, জীবন চালাতে যে শক্তির প্রয়োজন, প্রয়োজন, সেটাই হচ্ছে জীবনী শক্তি। একদম সিম্পল ভাষা। এখন তার মানে কি? ধরো তুমি তোমার প্রিয় মানুষের জন্য একটা গিফট নিয়ে যাইতেছ। ঠিক আছে? এখন তোমার প্রিয় মানুষকে সেটা তুমি জানো, হ্যাঁ, সেটা আর আমরা না বলি। এই যে তুমি তুমি এত ছোট মানুষটা তুমি না, সেটা আমি জানি। ধরো তুমি তোমার প্রিয় মানুষের জন্য গিফট নিয়ে যাইতেছো। এখন তোমার প্রিয় মানুষ তোমার বাবাও হইতে পারে, মাও হইতে পারে, বোনও হইতে পারে, আবার উনিও হইতে পারে, তাই না? তো ধরো তোমার প্রিয় মানুষের জন্য তুমি গিফট নিয়ে যাইতেছো, এই যে হাতে করে নিয়ে যাইতেছো, তোমার কি শক্তি খরচ হইতেছে না? তোমার কি শক্তি খরচ হইতেছে না? অবশ্যই হইতেছে। এই শক্তিটা তোমার কোথা থেকে আসতেছে? তুমি আমাকে বলবা যে ভাই আমি খাবার খাইছি, আমার খাবারের থেকে এই শক্তিটা আসতেছে। আচ্ছা, তুমি খাবার খাইছো, ঠিক আছে, তুমি যে ভাত খাইলা, তুমি যে মাছ খাইলা, তুমি যে মাংস খাইলা, তোমার এই খাবারগুলো কি তোমার শরীরের ভিতরে এইভাবেই মানে হয়ে যায়, শোষণ হয়ে যায়? মানে কি, তুমি ভাত খাইলা, শোষণ হয়ে গেল, শক্তি তৈরি হয়ে গেল। কিভাবে শক্তিটা তৈরি হচ্ছে সেটা আমরা জানবো। আবার উদ্ভিদেরও তো শক্তি লাগে, তাই না? উদ্ভিদ যে বড় হইতেছে আস্তে আস্তে, ডালপালাগুলো ধরে আছে, তাদের তো শক্তি লাগে, তাই না? শক্তি না থাকলে তো তোমার ডালপালাগুলো ভেঙে যাইতো। তো উদ্ভিদের শক্তি বা খাদ্য কিভাবে তৈরি করে, এগুলো আমরা এই চ্যাপ্টারে জানবো। ঠিক আছে? আচ্ছা, আমরা একটু এটা ছোট করে দেই, ওইখানে চলে যাই। আবার দেখো, বড় করে দেই। হ্যাঁ, জীবন পরিচালনার জন্য জীবকোষ কি? আমাদের দেহ তো অসংখ্য কোষ দিয়ে তৈরি, তাই না? আচ্ছা, জীবন পরিচালনার জন্য জীবকোষে প্রতি মুহূর্তে হাজারো রকমের জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটতে থাকে। হাজারো রকমের জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটতে থাকে। কি কি সেই বিক্রিয়া, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। এই সব বিক্রিয়ায় কম বেশি শক্তির প্রয়োজন। পৃথিবীতে শক্তির মূল উৎস সূর্য, এটা তো আমরা পড়ছি, তাই না? পৃথিবীতে শক্তির মূল উৎস
সূর্য। এখন জিনিসটা কিভাবে, তুমি তো আমাকে বলতেই পারো যে ভাইয়া সূর্য ছাড়াও তো আমি বাঁচতে পারি, সূর্য ছাড়াও তো আমি খাবার খাইতে পারি, তাই না? তুমি তো বলতেই পারো আমাকে। বা সূর্য ছাড়া আমি এক এক দুই তিন চার বছর সূর্যর সামনেও আমি যাব না, আমার কোনো রোদ আলো কিছুর প্রয়োজন নেই, আমি থাকতে পারবো। হ্যাঁ, তুমি পারবা। আচ্ছা, আমি এখন জিনিসটা রিলেট করে দিই। সূর্যের সাথে আমাদের শক্তির কিসের সম্পর্ক? সূর্যের সাথে আমাদের শক্তির কিসের সম্পর্ক? সূর্যের সাথে আমাদের শক্তির কিসের সম্পর্ক? তুমি কি খাও? মাছ মাংস খাও। আচ্ছা, তুমি মাংস খাও। মাংস খাও কিসের? গরুর মাংস খাও। গরু কি খায়? ঘাস খায়। ঘাস কই থেকে তৈরি হয়? ঘাস কিভাবে তৈরি হয়? ঘাস তৈরি হইতে তোমার হচ্ছে ঘাসের খাদ্যের প্রয়োজন হয়। তো ঘাসের খাদ্য কিভাবে তৈরি হয়? ঘাসের খাদ্য তৈরি হয় সূর্যের আলো, কার্বন ডাই অক্সাইড, পানি, এগুলো থেকে। সূর্যের আলো, বুঝতে পারছো? দেখছো রিলেশনটা, বুঝতে পারছো? তুমি মাংস খাও, মাংস কোথা থেকে আসে? গরু ছাগল থেকে। গরু ছাগল কি খায়? ঘাস খায়। ঘাস কোথা থেকে আসে? ঘাস তোমার হচ্ছে বড় হয় কিভাবে? ঘাসের খাদ্য খেয়ে। ঘাসের খাদ্য কিভাবে তৈরি হয়? অক্সিজেন, সরি, কার্বন ডাই অক্সাইড, পানি ও সূর্যের আলোর সাহায্যে। ঠিক আছে? এইভাবে আমরা এই পৃথিবীতে যত কিছু আমরা খাই সব কিছুর সাথে কোনো না কোনোভাবে সূর্যের সম্পর্ক আছে। ঠিক আছে? সূর্যের সম্পর্ক আছে। সবুজ উদ্ভিদ, কথাটা মাথায় রাখা লাগবে, যে হয়েছে সবুজ উদ্ভিদের কথা বলছে। সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে সৌর শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এই লাইনটার ভিতর অনেক কিছু বোঝার আছে। প্রথম কথা হচ্ছে সবুজ উদ্ভিদ মানে সবুজ উদ্ভিদ। সবুজ উদ্ভিদ কি? সালোক সংশ্লেষণ মানে একটা প্রক্রিয়া বলছে। সালোক সংশ্লেষণের মাধ্যমে সৌর শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। মানে সালোক সংশ্লেষণ জিনিসটা কি? সালোক সংশ্লেষণ জিনিসটা কি? আমরা যেরকম খাবার রান্না করি না, খাবার রান্না করে খাই, তুমি মনে রাখো উদ্ভিদেরও এরকম খাবারটা রান্নার প্রয়োজন হয়, এবং খাবারটা রান্না বা তৈরি করার প্রক্রিয়াটা হচ্ছে সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ সম্পর্কে ডিটেলস এই চ্যাপ্টারে আছে, ডিটেলস এই চ্যাপ্টারে আছে। ঠিক আছে? সালোক সংশ্লেষণ কি? উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া। ঠিক আছে? এরপরে বলছে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। সৌরশক্তি কি ভাই? সৌরশক্তি হচ্ছে তুমি সূর্য থেকে যেই শক্তিটা পাইতেছো সেই শক্তিটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। তুমি বলতে পারো সূর্য থেকে শক্তি আমি কিভাবে পাইতেছি? সূর্যের আলোই এক প্রকারের শক্তি। ঠিক আছে? আরও অনেক কিছু আমরা জানতে পারবো, এখানে জাস্ট বেসিক। সৌরশক্তি কি? সৌরশক্তি কি? সূর্যের আলোর কথা বলতেছে। তো সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে কি জাতীয় খাদ্য তৈরি করে? শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এখন তুমি আমাকে বলতে পারো শর্করা জাতীয় খাদ্য কি? তুমি আরেকটা জিনিস মনে রাখবা, শর্করার অপর নাম হচ্ছে কার্বোহাইড্রেট। শর্করা ইংলিশ হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট, CAR, কার্বোহাইড্রেট, DRATE, কার্বোহাইড্রেট। ঠিক আছে? আচ্ছা, তো কি বললাম এই লাইনটাতে? সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। শেষ। এখন কথা হচ্ছে সবুজ উদ্ভিদ যারা না তারা কিভাবে খাদ্য তৈরি করে? আবার আমরা তো প্রাণী, তাহলে আমরা কিভাবে খাদ্য তৈরি করি? এখন আসো, প্রাণী কিংবা অসবুজ উদ্ভিদ, প্রাণী কিংবা অসবুজ উদ্ভিদ সৌরশক্তিকে সরাসরি আবদ্ধ করে দৈহিক কাজে ব্যবহার করতে পারে না। আমরা কি সূর্যের আলোকে সরাসরি আবদ্ধ করে আমাদের দেহের কোনো কাজে লাগাইতে পারি? পারি না। আবার বলি, প্রাণী মানে আমরা, মানুষ, গরু, ছাগল, যত প্রাণী আছে এই প্রাণী, আর হইছে অসবুজ উদ্ভিদ, সবুজ না, অসবুজ উদ্ভিদ। সৌরশক্তি মানে হচ্ছে সূর্যের শক্তিকে সরাসরি আবদ্ধ করে আমাদের দেহের কোনো কাজে লাগাইতে পারি না। ঠিক আছে? জীবন পরিচালনার জন্য তাহলে আমাদের যেই শক্তির প্রয়োজন সেটা তো সূর্য থেকে আমরা নিতে পারতেছি না, তাহলে কোথা থেকে আসতেছে? আমাদের তাহলে জীবন পরিচালনার জন্য আমরা তো সৌরশক্তি ব্যবহার করতে পারতেছি না, সেটা কোথা থেকে আসতেছে? সেই শক্তি জন্য তাদের কোনো না কোনোভাবে এই সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল হতে হইতেছে। মানে আমরা কোনো না কোনোভাবে সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল। ঠিক আছে? ঠিক আছে? ঠিক আছে? তার মানে এই বিষয়ে আলোচনা করাই জীবনী শক্তি বা বায়ো এনার্জেটিক্স এর মূল উদ্দেশ্য। এই অধ্যায়ের সংক্ষিপ্ত আকারে জীবনী শক্তি সম্পর্কে আলোচনা করা হলো। আমি এতক্ষণ যা বুঝাইছি, অনেক ডিটেলস কথাবার্তা বলছি, কিছুই বুঝো নাই। একটু ধৈর্য ধরে থাকা লাগবে, যেহেতু চ্যাপ্টারটা প্রথম পড়তেছ আর এই চ্যাপ্টারটা যথেষ্ট কঠিন, যথেষ্ট কঠিন। যেহেতু চ্যাপ্টারটা প্রথম পড়তেছ
একটু ধৈর্য ধরা লাগবে। আমি আবার বলি, তুমি তুমি স্লাইডের দিকে তাকাও না, তুমি আমার এই যে কর্নারে পিকচার দেখতেছো এটার দিকে তাকাও। ঠিক আছে? সবুজ উদ্ভিদ কি কোন প্রক্রিয়ার মাধ্যমে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। কি করে? সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে কি করে? শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, এবং এইটাই হচ্ছে তাদের খাদ্য। এখন কথা হচ্ছে সবুজ উদ্ভিদ তো শেষ, তাহলে প্রাণী আর অসবুজ উদ্ভিদরা কি করে? প্রাণী আর অসবুজ উদ্ভিদরা তো সরাসরি সূর্যের আলোকে নিতে পারতেছে না, নিয়ে তাদের দেহের কোনো কাজে লাগাইতে পারতেছে না। তার মানে তখন এই প্রাণী এবং অসবুজ উদ্ভিদ ওই সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল হয়ে যায়, যেই সবুজ উদ্ভিদ সূর্যের আলো নিতে পারতেছে। ঠিক আছে? এতটুকুই পড়ছি আমরা এখানে, আর কিছুই পড়িনি। এরপরে পৃষ্ঠায় আসো। আচ্ছা, এই ক্লাসগুলো যে করতেছি, এই ক্লাসগুলো হচ্ছে আমাদের এই কোর্সের ক্লাস। এই কোর্সে মাত্র 499 টাকায় পুরা বায়োলজি বই শেষ করে দেওয়া হবে, এইভাবে লাইন বাই লাইন পড়ে। ঠিক আছে? এভাবে লাইন বাই লাইন পড়ে পড়ে তোমাকে পুরাটা শেষ করে দেওয়া হবে। তুমি যদি এসএসসি 27 হও, এসএসসি 28 হও, তুমি ভর্তি হতে পারবা চাইলেই। এসএসসি 28, 29, 29, 27 চাইলে ভর্তি হতে পারবা। ঠিক আছে? মাত্র 499 টাকাতে, যেখানে আমি তোমাকে সৃজনশীল, এমসিকিউ সব দেখায় দিব। কি করা লাগবে? জাস্ট ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করা লাগবে। ওকে, এরপরে আসো। জীবনী শক্তি বা জৈব শক্তি। জীবনী শক্তির অপর নাম কি তুমি পাইছো? জৈব শক্তি। বলতে আমরা ভিন্ন কোনো বিশেষ শক্তিকে বুঝাই না। পদার্থবিজ্ঞানের শক্তির যে সংজ্ঞা দেওয়া হয়েছে তা থেকে এটি আলাদা কিছু নয়। এখন কথা হয়েছে পদার্থবিজ্ঞানে কোন সংজ্ঞা দেওয়া হয়েছে? পদার্থবিজ্ঞানের শক্তির সংজ্ঞা দেওয়া হয়েছে এইটাই, যে তুমি কোনো জিনিস নিয়ে হাঁটতেছ, কোনো কিছু টানতেছ, কোনো কিছু ঠেলতেছ, কোনো কিছুর করতেছ, এগুলো সবই তোমার হচ্ছে এগুলো সব কিছু করার জন্য একটা জিনিসের প্রয়োজন, সেটাই হচ্ছে শক্তি। সেমভাবে এইখানেও শক্তির সংজ্ঞা এইটাই। বুঝতে পারো নাই? বাদ, বোঝার দরকার নেই। এরপরে আসো। জীবদেহ বা জৈব অণুর রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে প্রাপ্ত শক্তিকে জৈব শক্তি বলে। কি? আবার বলি, জীবদেহ বা জৈব অণুর রাসায়নিক বন্ধন। এখন কথা হয়েছে এই জৈব অণুর রাসায়নিক বন্ধন বলতে কি বুঝাইতেছে সেটা তুমি বুঝতেছো না, আমি জানি। এই চ্যাপ্টারটা যখন শেষ হবে না তখন এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন তুমি জাস্ট এই লাইনটা মুখস্থ করবা, যে হয়েছে জীবদেহ ও জৈব অণুর রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে প্রাপ্ত শক্তিকে তোমার হচ্ছে জৈব শক্তি বলে। এখন এই লাইন থেকে এমসিকিউ আসছে, দেখো। জৈব অণুর রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে প্রাপ্ত শক্তিকে কি নামে ডাকা হয়? জৈব শক্তি। ঠিক আছে? আচ্ছা, জীব প্রতিনিয়ত পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করতেছে, সংগৃহীত শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করতেছে, কখনো বা শক্তি সঞ্চয় করতেছে এবং শেষে সেই শক্তি আবার পরিবেশে ফিরিয়ে দিচ্ছে। ঠিক আছে? তোমরা কি জানো যে হয়েছে এই পৃথিবীতে শক্তি একটা নির্দিষ্ট পরিমাণ আছে? শক্তি একটা নির্দিষ্ট পরিমাণ আছে এই পৃথিবীতে, শক্তি একটা নির্দিষ্ট পরিমাণ আছে। শক্তি কখনো নষ্ট হয় না, শক্তি কখনো নষ্ট হয় না। এটা এই কনসেপ্টটা তোমরা যখন ফিজিক্স পড়বা বা পদার্থবিজ্ঞান পড়বা তখন বুঝতে পারবা, শক্তি কখনো নষ্ট হয় না। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো। আচ্ছা, এখন যেই পড়াগুলো আছে এগুলো পড়ার আগে আমাদের কিছু বেসিক জানা লাগবে। এটিপি কি, এডিপি কি, ডিএনএ কি, আরএনএ কি, ফসফোরাইলেশন কি, সরি ডিফসফোরাইলেশন কি, এগুলো বোঝার জন্য আগে আমাদের কিছু বেসিক জানা লাগবে। ঠিক আছে? তাহলে আমরা আগে বেসিকগুলো জানে নিই, বেসিকগুলো আগে আমরা জেনে নিই। নিউ স্লাইডে যাই। আচ্ছা, সর্বপ্রথম কথা হয়েছে একটু মনোযোগ দিয়ে এই বেসিকগুলো তুমি যদি বুঝে নাও প্রথমে, এই চ্যাপ্টারটা পড়া তোমার জন্য একদম ইজি হয়ে যাবে। এই চ্যাপ্টারটা পড়া তোমার জন্য একদম ইজি হয়ে যাবে যদি তুমি একটু কষ্ট করে এই বেসিকগুলো একটু বুঝে নাও। সর্বপ্রথম কথা, মনো, ম দন্ত নয়কার নো, মনো বা মোনো, MONO। মোনো মানে হচ্ছে এক, এক। ডাই, DI, আগে ইংলিশ লিখে ফেলছি, ডাই, DI, ডাই। ডাই মানে হচ্ছে দুই, দুই। এরপরে হচ্ছে ট্রাই, TRI, ট্রাই। ট্রাই মানে হচ্ছে তিন। হয়তো আমার ইংলিশ বানানগুলো ভুল যাইতেছে। আচ্ছা, এতটুকু বোঝা গেছে? আচ্ছা, আমরা কি জানি যে ডিএনএ কি? ডিএনএ কি? গেছে কারেন্ট, আমাকে আর দেখতে পাবা না, কারেন্ট আসার পরে আবার দেখতে পাবো, অন্ধকার হয়ে গেছে। আচ্ছা, আমি ইয়েটা অফ করে দিই।
ইমেজ, ওকে। ডিএনএ জিনিসটা কি? ডিএনএ হচ্ছে আমাদের বংশগতির ধারক ও বাহক। আমরা যারা চ্যাপ্টার 3 পড়ে এখানে আসছি তারা জানি যে হচ্ছে ক্রোমোজোম থাকে, সেলের ভিতরে কি থাকে, নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের ভিতরে ডিএনএ থাকে। না জানলে সমস্যা নেই, জাস্ট এইটা মনে রাখো যে হচ্ছে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে। ডিএনএ কি? ডিএনএ হচ্ছে বংশগতির ধারক ও বাহক। বংশগতির গতির ধারক ও বাহক, বাহক, ঠিক আছে। এখন কথা হচ্ছে আরেকটা জিনিস জানা লাগবে, আর এন এ কি? আর এন এ কি? আর এন এ হচ্ছে প্রোটিন তৈরি করে, ঠিক আছে, প্রোটিন তৈরি করে। আমি জাস্ট নর্মাল সিম্পল একটা ধারণা দিতেছি, এখানে আরো বহু ডিটেলস আছে। আচ্ছা, ডিএনএ আরএনএ শেষ। এখন কথা হয়েছে এই ডিএনএ আর আরএনএ এগুলো কি দ্বারা গঠিত? এই যে সরি পুরাটা দাগাইছি কেন, এই ডিএনএ আর আরএনএ এগুলো কি দ্বারা গঠিত? আমি ভাইয়া এগুলো পড়াইতেছি কারণ এগুলো এই চ্যাপ্টারে লাগবে। একটু মনোযোগ দিয়ে যদি না দেখো, যদি না নোট করে নাও, তোমার বুঝতে, এই চ্যাপ্টার বুঝতে অনেক কঠিন হয়ে যাবে, ঠিক আছে, এই চ্যাপ্টার বুঝতে অনেক কঠিন হয়ে যাবে। আচ্ছা, ডিএনএ আরএনএ এগুলো কি দ্বারা গঠিত? এগুলো কি দ্বারা গঠিত? এগুলো গঠিত হচ্ছে অ্যাডেনোসিন, অ্যাডেনোসিন সরি অ্যাডেনিন নামে একটা নাইট্রোজেন বেস দ্বারা বা নাইট্রোজেন ক্ষার দ্বারা। বুঝতে পারো নাই? জাস্ট খালি মনে রাখো অ্যাডেনিন, অ্যাডেনিন। এগুলোর জন্য আরও ডিটেলস চ্যাপ্টার তোমাদের আছে। অ্যাডেনিন একটি নাইট্রোজেন বেস, বেস মানে হচ্ছে ক্ষার, ঠিক আছে, এত কিছু জানা লাগবে না তোমাকে। আমি বলছি কি ভাই, ডিএনএ আর আরএনএ কি দ্বারা গঠিত? এদের গাঠনিক উপাদান কি? অ্যাডেনিন। অ্যাডেনিন কি? অ্যাডেনিন একটা নাইট্রোজেন বেস। এতটুকু বোঝা গেছে? বোঝা গেছে। এখন আসো আমরা মেইন ইয়েতে চলে আসি। এখন আসো আমরা মেইন ইয়েতে চলে আসি। অ্যাডেনিন, অ্যাডেনিন, অ্যাডেনিন যোগ 5 কার্বন বিশিষ্ট রাইবোস, 5 কার্বন বিশিষ্ট রাইবোস, রাইবোস বর্গীয় জ সুগার, সুগার। এই অ্যাডেনিনের সাথে 5 কার্বন বিশিষ্ট রাইবোস সুগার যুক্ত হয়ে তৈরি করে অ্যাডিনোসিন, অ্যাডিনোসিন, ঠিক আছে, অ্যাডিনোসিন। আচ্ছা, এগুলো আমি কেন পড়াইতেছি? আমি বারবার বলতেছি, আমি জানি তোমার কাছে এগুলো কঠিন লাগতেছে, একদম নতুন নতুন শব্দ, এগুলো তুমি এর আগে জীবনে কখনো পড়ো নাই, আমি জানি, আমি জানি। আমি এগুলো পড়াইতেছি, একটু কষ্ট করে মনোযোগ দাও, আমি বুঝাই দেবো, সব বুঝাই দেবো। দেখো কি পড়াইছে এতক্ষণ বড়, মনো মানে 1, ডাই মানে 2, ট্রাই মানে 3, শেষ। ডিএনএ হচ্ছে বংশগতির ধারক ও বাহক। মানে তোমার আমি খুবই দুঃখিত, কিছুটা অসুস্থ আমি, এর জন্য আর কি বারবার সমস্যাটা হইতেছে। আচ্ছা, ডিএনএ কি? ডিএনএ হচ্ছে বংশগতির ধারক ও বাহক। মানে কি? মানে হচ্ছে এই যে তুমি তোমার আমাদের দাদা দাদিরা বলে না যে হচ্ছে তোমার নাক হয়েছে তোমার বাবার মতো, তোমার চোখ হয়েছে তোমার মায়ের মতো, তোমার চেহারা হয়েছে তোমার দাদির মতো, এরকম বলে না? এগুলো কেন হয়? এই ডিএনএ এর কারণে হয়, ঠিক আছে। আচ্ছা, আরএনএ কি? আরএনএ হচ্ছে প্রোটিন তৈরি করে। এখন কথা হচ্ছে এই ডিএনএ ও আরএনএ এর গাঠনিক উপাদান কি? গাঠন মানে হয়েছে কি দ্বারা গঠিত হয়েছে, তৈরি হয়েছে কি দ্বারা? অ্যাডেনিন নামক নাইট্রোজেন বেস দ্বারা, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই অ্যাডেনিনের সাথে আমরা যদি 5 কার্বন বিশিষ্ট রাইবোস সুগার লাগায় দিই, 5 কার্বন বিশিষ্ট রাইবোস, ওরে আল্লাহ এত মোটা কেন, চিকন করে নেই। 5 কার্বন বিশিষ্ট যদি রাইবোস সুগার লাগায় দেই, এখন কথা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট রাইবোস সুগার কি সেটাও তুমি জানো না, আপাতত একটুখানি পড়ে নাও, তাহলে তৈরি হয় হচ্ছে অ্যাডিনোসিন, অ্যাডিনোসিন, ঠিক আছে, অ্যাডিনোসিন। এখন আসো, এই যে অ্যাডিনোসিন পড়লাম না, অ্যাডিনোসিন, অ্যাডিনোসিন, অ্যাডিনোসিনের সাথে একটি ফসফেট যুক্ত হলে, একটি ফসফেট, ফসফেট যুক্ত হলে কি তৈরি হয় জানো? এএমপি, এএমপি, এমপি। এর পূর্ণরূপ কি? এ দ্বারা বোঝাইতেছে হচ্ছে অ্যাডিনোসিন,
একটি ফসফেট যুক্ত হয়েছে না, একটি একটি থাকলে কি মোনো, এমতে হয়েছে হচ্ছে মোনো, আর পিতে হয়েছে হচ্ছে ফসফেট, অ্যাডিনোসিন মোনো ফসফেট। আমি আবার বলবো, প্যারা নাই তো। এএমপি এ দ্বারা বুঝাইতেছে হচ্ছে অ্যাডিনোসিন, অ্যাডিনোসিন। এম দ্বারা মনে বুঝাইতেছে হচ্ছে একটি, মানে হয়েছে হচ্ছে মোনো, মোনো। এরপরে পি দ্বারা কি বুঝাইতেছে, পি দ্বারা বুঝাইতেছে হচ্ছে ফসফেট, ফসফেট। ঠিক আছে, ঠিক আছে। এএমপি, আমি আসলে আমার ভার্সিটি হলে থাকি, তো তো হলে প্রচণ্ড চিল্লাপাল্লা হয়, এর জন্য হয়তো বা মাঝে মধ্যে তোমরা দু একাটুক কিছু সাউন্ড টাউন্ড শুনতে পাও। ঠিক আছে, মজাই হয় আর কি, হলে যখন কারেন্ট চলে যায় সবাই একদম চিল্লাচিল্লি শুরু করে, সেই লেভেলের মজা হয়। আচ্ছা, এএমপি, এই যে এএমপিটা পড়ছি না আমরা এই মাত্র, এই এএমপির সাথে এএমপি, এএমপির সাথে তুমি যদি আরেকটা ফসফেট যুক্ত করে দাও, আবার একটা ফসফেট তুমি যুক্ত করলা, আমি এখানে ডট ডট দিছি, আচ্ছা লিখে দিই, একটি ফসফেট, ফসফেট, আরেকটি ফসফেট যদি তুমি যুক্ত করে দাও, তাহলে কয়টা ফসফেট হয়ে গেল এটার মধ্যে? আগের একটা ছিলই এএমপি, অ্যাডিনোসিন মোনোফসফেট, এর ভিতরে আগের একটা ফসফেট ছিলই, এখন আরেকটা ফসফেট যুক্ত হয়ে গেল, তাহলে কি হবে? এ ডিপি। এখন ডি দ্বারা কি ভাই, একটু আগে ডি দ্বারা পড়ে আসলাম দুই, দুই, ডি দ্বারা দুই পড়ে আসলাম, তার মানে কি এএমপির মধ্যে একটা ফসফেট আগে থেকে ছিলই, এই যে একটা ফসফেট যুক্ত করছিলাম এএমপির মধ্যে, এখন আবার আরেকটা ফসফেট যুক্ত করছি, তাহলে কি হলো? দুইটা ফসফেট হয়ে গেল, তার মানে অ্যাডিনোসিন ডাইফসফেট। কারেন্ট যেহেতু আসছে, কারেন্ট যেহেতু আসছে, ভিডিও ক্যাপচারিংটা অন করে দেওয়াই যায়। ঠিক আছে, এএমপি মনোফসফেট, এর সাথে আর একটা ফসফেট যুক্ত হয়েছে, এখন হয়ে গেছে হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট। ডাই, ডি দ্বারা বুঝাইতেছে হচ্ছে ডাই, ডাই মানে কি দুই, তার মানে এর ভিতরে দুইটা ফসফেট আছে। আচ্ছা, এখন আসো এর ডিপি, এডিপি এর সাথে তুমি আরেকটা ফসফেট যুক্ত করলা, একটি ফসফেট, ফসফেট, আরেকটি ফসফেট তুমি যদি যুক্ত করো, তাহলে কি হবে? তাহলে কি হবে? একটু আগে বলছিলাম, এখন কয়টা ফসফেট হলো? তিনটা ফসফেট। এডিপি, ডাই, ডাই দ্বারা বোঝাই যাইতেছে এর মধ্যে দুইটা ফসফেট অলরেডি আছে, আরেকটা ফসফেট যুক্ত করলাম, তাহলে ফসফেট হলো কয়টা? তিনটা, তার মানে হচ্ছে এ টিপি, এ টিপি। বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, তার মানে এএমপি কি, এডিপি কি, এটিপি কি, বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, এখন আমার একটা কোশ্চেন আছে, তুমি আমাকে বলো তো ভাইয়া, এই যে যুক্ত হইতেছে, এগুলো কি অটো একটার সাথে আরেকটা যুক্ত হয়ে যাইতেছে, বা বাহ্যিক কোনো ফোর্স ছাড়া, বাহ্যিক কোনো শক্তি ছাড়া অটো যুক্ত হয়ে যাইতেছে? না, এইখানে যখন অ্যাডিনোসিনের সাথে একটা ফসফেট যুক্ত হয়েছে, তোমার হচ্ছে এএমপি এর সাথে একটা ফসফেট যুক্ত হয়েছে, এডিপি এর সাথে যখন আরেকটা ফসফেট যুক্ত হইতেছে, তখন আমাদের এইখানে শক্তি দেওয়া লাগতেছে। কি দেওয়া লাগতেছে? শক্তি দেওয়া লাগতেছে, শক্তি, শক্তি দেওয়া লাগতেছে, শক্তি। এই শক্তিটা কোথা থেকে আসে? এই শক্তিটা কোথা থেকে আসে? এই শক্তিটা আসে হচ্ছে আমরা যে খাবার খাই সেই খাবার থেকে, আমরা যে খাবার খাই সেই খাবার থেকে, খাবার, খাবার থেকে। ঠিক আছে, আমরা যে খাবার খাই সেই খাবার থেকে। এতটুকু বুঝলাম তো? এতটুকু বুঝলাম। আচ্ছা, এখন এই যে এএমপি, এডিপি, এটিপি, এগুলো যে তৈরি হইতেছে, এই তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয় জানো? এই তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে ফসফোরাইলেশন। ফসফো হুম ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন। ঠিক আছে, এই যে এটিপি, এডিপি, এএমপি তৈরি হইতেছে, এটাকে বলা হয়েছে হচ্ছে ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন। ঠিক আছে, এখন এর উল্টাটা, এর উল্টাটা যদি হয়, ধরো এটিপি, এটিপি, এটিপি থেকে আমি একটি ফসফেট বাদ দিয়ে দিলাম, ফসফেট, এটিপি থেকে আমি একটা ফসফেট বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলে কি হবে? একটা ফসফেট বাদ দিয়ে দিছি, আগে ছিল তিনটা ফসফেট, এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এখন হয়ে যাবে অ্যাডিনোসিন ডাইফসফেট, এ ডিপি। এগুলো ভাই আমাদের বইয়ের মধ্যে আছে, সব আছে, এগুলো বইয়ের মধ্যে আছে, আমি দেখাইতেছি, তুমি একটু কষ্ট করে দেখতে থাকো। এডিপি, এডিপিতে তৈরি হয়ে যাবে, তাই না? এডিপি হয়ে যাবে। আচ্ছা, এখন আমি এই যে এডিপি আছে, এডিপি থেকে আমি আবার আরেকটা ফসফেট বাদ দিয়ে দিলাম,
একটি ফসফেট, মাইনাস করে দিচ্ছি, ফসফেট, ফসফেট, তখন কি হয়ে যাবে, তখন তৈরি হয়ে যাবে হচ্ছে হ্যাঁ, তখন তৈরি হয়ে যাবে হচ্ছে অ্যাডিনোসিন মোনোফসফেট, মোনোফসফেট। আচ্ছা, অ্যাডিনোসিন মোনোফসফেট থেকে এ এম পি থেকে আমি যদি আবার একটি ফসফেট বাদ দিয়ে দিই, একটি ফসফেট, ফসফেট বাদ দিয়ে দিই, তখন তৈরি হবে কি জানো, তখন তৈরি হবে হচ্ছে অ্যাডিনোসিন, এ ডি নো সিন, নো নো সিন, সিন। আচ্ছা, একটু আগে কি হয়েছিল, একটু আগে কি হয়েছিল, এখানে যখন আমরা যুক্ত করতেছিলাম তখন আমাদের শক্তি দেওয়া লাগতেছিল, তখন আমাদের কি শক্তি দেওয়া লাগতেছিল, কিন্তু এখন যখন তুমি এখানে বাহির করে ফেলতেছো বা ফসফেটকে যখন তুমি বাহির করে ফেলতেছো তখন এইখান থেকে শক্তি উৎপন্ন হবে। আগে আমার শক্তি দেওয়া লাগছে, এখন আমার শক্তি উৎপন্ন হবে বা তৈরি হবে। হ্যাঁ, তার মানে এখান থেকে আমার কি হচ্ছে, এখান থেকে আমার আলটিমেটলি শক্তি তৈরি হচ্ছে। ঠিক আছে, শক্তি তৈরি হচ্ছে বা শক্তি নির্গত হবে, শক্তি তৈরি হচ্ছে। আগে আমার শক্তি দেওয়া লাগতেছিল, শক্তি দেওয়া লাগতেছিল, আর এখন যেহেতু আমি ভাঙে ফেলতেছি সুতরাং আমার শক্তি তৈরি হচ্ছে। এতটুকু বোঝা গেছে? আচ্ছা, আগের যে প্রক্রিয়াটা ছিল এই প্রক্রিয়াটাকে আমরা কি বলছি, ফসফোরাইলেশন। এখনকারটাকে আমরা ফসফোরাইলেশন বলবো, এখনকারটাকে আমরা ফসফোরাইলেশন বলবো, ফসফোরাইলেশন বলবো, বাট সামনে ডি লাগাই দিব। ডি ফসফোরাইলেশন মানে কি, ফসফোরাইলেশনের উল্টা, বিপরীত। ঠিক আছে, আগে কি হইতেছিল, আগে ফসফেট যুক্ত হইতেছিল, এখন ফসফেট আমরা ভেঙে ভেঙে বের করে ফেলছি। ঠিক আছে, এবং এই যে শক্তিটা যে তৈরি হইলো, এই শক্তিটাকে আমরা আমাদের দেহের বিভিন্ন কাজে লাগাইতেছি। তার মানে এই যে আমি হাতটা লড়াইতেছি, এই যে আমি কথা বলতেছি, শক্তি কই থেকে পাইতেছি, তার মানে আমার দেহের ভিতরে এই এটিপি গুলা ভাঙতেছে, ভাঙ্গার মাধ্যমে শক্তি তৈরি হইতেছে। সেই শক্তিগুলো মাধ্যমে আমি এই যে ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, তার মানে এই শক্তিগুলো কোথায় যাইতেছে, এই শক্তিগুলো যাইতেছে হচ্ছে তোমার আমার শরীরের বিভিন্ন কাজ করতেছে, দেহের বিভিন্ন কাজে লাগতেছে, দেহের বিভিন্ন, আমি সব রিক্যাপ করে দেব, বিভিন্ন কাজে লাগতেছে, কাজে লাগতেছে, লাগতেছে। ওকে ওকে, এখন আসো, এই যে এটিপি, এটিপি কোনটা, এটিপি। আচ্ছা, আমি আবার একটু যাই, লাস্ট আমাদের আর বেশিখানি নাই, আর অল্প একটুখানি আছে, এ টি পি, এটিপি। এই এটিপির ভিতরে তোমার হচ্ছে শক্তি জমা থাকে, সেটা তো আমরা শুনলাম। এটিপির কোথায় শক্তি জমা থাকে, প্রান্তীয় ফসফেটে, পরে ফেলা আকার, প্রান্তীয় ফসফেটে, ফসফেটে শক্তি জমা থাকে। কতখানি শক্তি জমা থাকে, শক্তি তো জমা থাকে সেটা তো বুঝলাম, এটিপির ভিতরে শক্তি জমা থাকে। এখন কথা হচ্ছে কতখানি শক্তি জমা থাকে, শক্তি জমা থাকে তোমার হচ্ছে 7.3 কিলো ক্যালোরি। কিলো ক্যালোরিকে এই কে ক্যাল দিয়ে বোঝানো হয়, কে ক্যাল। ঠিক আছে, কিলো ক্যালোরি 7.3 কিলো ক্যালোরি। এখন কথা হয়েছে তোমাকে আমি কিলো ক্যালোরিতে না বলে তোমাকে আমি বললাম হচ্ছে কিলো জুলে বললাম। কিলো জুলে যদি বলি তখন হবে হচ্ছে 30.55 নাকি 66 জানি হবে, দেখি, তখন হবে হচ্ছে 30.55 কি, হ্যাঁ 30.55 কিলো জুল। আচ্ছা, এখন কথা হয়েছে এই কিলো ক্যালোরি থেকে কিলো জুলে কিভাবে আসলাম। আচ্ছা, সবসময় একটা জিনিস এখন থেকে তুমি মনে রাখবা, 1 কিলো ক্যালোরি সমান কত জুল, 4.2 কিলো জুল। সুতরাং এখানে আমার হচ্ছে 7.3 কিলো ক্যালোরি সমান 4.2 ইন্টু 7.3 কিলো জুল। যেটা বাইরে হবে সেটা বাইরে হবে হচ্ছে 30.66 মতো, 66 সামথিং মনে হয় বাইরে হবে, কিন্তু আমি এখানে 30.55 লিখছি। আমাদের বইয়ে যেটা লেখা থাকবে সেটা আমরা পড়বো। ঠিক আছে, আচ্ছা, এতক্ষণ ধরে আমি কি কি পড়াইলাম সেগুলো একটু রিক্যাপ করে দেওয়া উচিত, রিক্যাপ করে দিই। আসো, অনেক কিছু পড়াইছি, মাশাআল্লাহ আমার লেখা তো অনেক সুন্দর হয়ে গেছে,
দেখতে অনেক সুন্দর লাগতেছে, জোস। আমি তো অবাক যদি এত সুন্দর না। আচ্ছা, মনো মানে এক, ডাই মানে দুই, ট্রাই মানে তিন, এটা বোঝা শেষ। ডিএনএ কি? ডিএনএ হচ্ছে বংশগতি ধারক ও বাহক। আরএনএ কি? আরএনএ হচ্ছে প্রোটিন তৈরি করে। ডিএনএ এবং আরএনএ কি দ্বারা গঠিত? অ্যাডেনিন নামক একটি নাইট্রোজেন বেস দ্বারা গঠিত। এখন এই অ্যাডেনিনের সাথে আমি যদি 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার দিই, এখন কথা হয়েছে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার কি তুমি জানো না? তুমি জানো না, এটা আস্তে জানতে পারবা। সবই যদি এখন শিখাইতে যাই তখন প্যাচটা বেঁধে সব একদম গজামেল হয়ে যাবে, কিচ্ছু বুঝতে পারবা না পরে, কিচ্ছু বুঝতে পারবা না পরে। অ্যাডেনিন, অ্যাডেনিনের সাথে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার যুক্ত হয়ে হচ্ছে অ্যাডিনোসিন। অ্যাডিনোসিন, আচ্ছা, সেই অ্যাডিনোসিনের সাথে যদি একটি ফসফেট যুক্ত হয় তখন এএমপি। এএমপির সাথে যদি আরেকটি ফসফেট যুক্ত হয়ে যায়, তার মানে 2টা ফসফেট হয়ে যাচ্ছে, তখন হচ্ছে এডিপি। এডিপির সাথে যদি আবার একটা ফসফেট, তার মানে 3টা ফসফেট, তখন হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা এটিপি। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ফসফোরাইলেশন। এখন এইভাবে যে আমি যুক্ত করে দিতেছি দুইজনকে, আমার তো তাকে শক্তিও দেওয়া লাগবে, তাই না? যুক্ত করতে তো শক্তি দেওয়া লাগবে, তো শক্তি দেওয়া লাগে এখানে। সেই শক্তিটা আমি কোথা থেকে দিই? আমার খাবারের থেকে, ঠিক আছে? আমার খাবার থেকে সেই শক্তিটা আসে। আচ্ছা, এবার আসো, এখন আমি তাদের জোড়া ভেঙে ফেলবো, ভেঙে ফেলে তাদের ভিতর থেকে শক্তি বাইর হয়ে আসবে। এই ভেঙে ফেলার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ডিফসফোরাইলেশন। এই শক্তি, যে শক্তিটা বাইর হবে, এই শক্তি আমার দেহের বিভিন্ন কাজে লাগতেছে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, এটিপি। এই এটিপি যে আমরা পড়ছি, এই এটিপি কি করে? তাদের প্রান্তীয় ফসফেটে শক্তি জমা রাখতে পারে। কতখানি? 7.3 কিলো ক্যালোরি। এখন কিলো ক্যালোরি থেকে আমরা চাইলে ঝুলে যাইতে পারি এইভাবে ক্যালকুলেশন করে। 1 কিলো ক্যালোরি সমান 1 কিলো ক্যালোরি সমান 4.2 কিলো জুল। ওকে, ঠিক আছে, শেষ। বেসিক তো আমি অনেকখানি বুঝাই ফেলছি, এখন আমরা চলো রিডিং পড়তে যাই, এখন সব ক্লিয়ার হয়ে যাবে। ডিএনএ ও আরএনএ এর গাঠনিক উপাদানগুলোর একটি হচ্ছে অ্যাডিনিন। তার মানে ডিএনএ এবং আরএনএ এর গাঠনিক উপাদানগুলোর একটি হচ্ছে অ্যাডেনিন। একটু আগে আমি লিখে পড়ে আসলাম অ্যাডেনিন কি? অ্যাডেনিন হচ্ছে একটা নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষার, যেটা পাশেই লেখা। আচ্ছা, এখন এর সাথে যদি 5 কার্বন যুক্ত বিশিষ্ট রাইবোজ সুগার অণু যুক্ত হয়, তখন তৈরি হয় হচ্ছে অ্যাডিনোসিন। অ্যাডিনোসিন, অ্যাডিনোসিন অণুর সাথে, সরি কালারটা ভুল হয়ে গেছে, এর সাথে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার যুক্ত হয়ে তৈরি হবে হচ্ছে অ্যাডিনোসিন। এখন এই অ্যাডিনোসিন অণুর সাথে পর্যায়ক্রমে একটি, দুটি, তিনটি ফসফেট, আমি ফসফেট পড়াইছি না? ফসফেট বা যদি ফসফেট গ্রুপ, ফসফরিক অ্যাসিড গ্রুপ যুক্ত হয়, তখন যথাক্রমে অ্যাডিনোসিন মোনোফসফেট বা এএমপি, অ্যাডিনোসিন ডাইফসফেট বা এডিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা এটিপি। এটিপি, ঠিক আছে? পড়ায় ফেলছি না? এগুলো পড়ায় ফেলছি। এখন এখানে একটা কথা আছে, আমি পড়াইছি ফসফেট, এখানে ফসফরিক অ্যাসিড গ্রুপ দেওয়া আছে, সমস্যা নাই, যে কোনো একটা দাও, দুইটা একই জিনিস, একই জিনিস। আরেকটা জিনিস, এখানে পর্যায়ক্রমে দেওয়া আছে। তুমি যদি একসাথে অ্যাডিনোসিন, এই যে অ্যাডিনোসিন না, অ্যাডিনোসিনের সাথে তুমি যদি একসাথে 3টা ফসফেট দিয়ে দাও, কাজ হবে না। পর্যায়ক্রমে আস্তে আস্তে দেওয়া লাগবে। প্রথমে একটা দিবা, তারপরে আবার একটা দিবা, তারপরে আবার একটা দিবা, ঠিক আছে? এর জন্য বলছে পর্যায়ক্রমে। বোঝা যাইতেছে না? আশা করি বোঝা যাইতেছে, কারণ এতটা ক্লিয়ারভাবে, এতটা স্বচ্ছভাবে ইউটিউবে আর কোনো ভিডিও নেই, ইউটিউবে আর কোনো ক্লাস নাই এইভাবে বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ানোর। কারণ এখন তোমার এসএসসি, তুমি এখন এসএসসিতে পড়ো, তোমার বেসিক এখনই তোমার বিল্ড আপ হবে। এখন তুমি যদি বেসিক যদি না ক্লিয়ার করো, তাহলে তোমার ভবিষ্যতে যে অনেক সাফার করতে হবে। যেই সাফারগুলো আমি করছি, আমাকে এগুলো কেউ এভাবে বুঝায় দেয় নাই। আমি এগুলো শিখছি অ্যাডমিশন লাইফের পরে। তুমি মাত্র বড় এসএসসি, তারপর দিবা এইচএসসি, তারপর দিবা অ্যাডমিশন, তারপরে তোমার ইউনিভার্সিটি লাইফ। আমি এগুলো শিখছি ইউনিভার্সিটি লাইফে এসে, ঠিক আছে? আমাকে এগুলো বলে দেওয়ার মতো বা শিখায় দেওয়ার মতো কেউ ছিল না। আমি তো একদম প্রাইভেট টিউটরের মতো করে পড়াইতেছি। একজন প্রাইভেট টিউটরের কাছে তোমরা যেরকম কোশ্চেন করতে পারো, সেই টাইপের তোমার মনে যখন কোনো কোশ্চেন উদয় হইতেছে, আমি বুঝতে পারতেছি তোমার মনে এই অ্যাডেনিন কি জিনিস, অ্যাডিনোসিন কি জিনিস, এগুলো কোশ্চেন উদয় হইতেছে, এর জন্য আমি বুঝায় বুঝায় বলতেছি, ঠিক আছে? আচ্ছা, এখানে কোশ্চেন দেখো, ফসফেট যুক্ত হয়ে যে বিক্রিয়া তৈরি হয় তার নাম কি? ফসফেট যুক্ত হয়ে, যুক্ত যখন হইতেছে ফসফেট, তখন সেটা কি? ফসফোরাইলেশন। আর ফসফেট যদি যুক্ত না হয়ে বের হয়ে যাইতো, তখন কি? ডিফসফোরাইলেশন। কোনটি? অ্যাডিনোসিন ডাইফসফেট। অ্যাডিনোসিন ডাইফসফেট তোমার কিভাবে মুখস্থ করা লাগবে? অ্যাডিনোসিন থেকে আসছে হচ্ছে এ, ডাই থেকে আসছে হচ্ছে ডি, ফসফেট থেকে আসছে হচ্ছে পি, শেষ। এডিপি, তার মানে এডিপি কোনটা? এটা, শেষ, তাই না? কুষ্টিয়া বোর্ড 2021 সালে আসছে।
আচ্ছা, এখন আসো, এই যে এভাবে ফসফেট যুক্ত করে হলে বাইরে থেকে শক্তি দিতে হয়। সেই শক্তিটা কোথা থেকে আসে? আমি একটু আগে পরে আসছি, খাবার থেকে আসে। এই বিক্রিয়ার নাম কি? ফসফোরাইলেশন। এখন তোমাকে তোমার শর্ট কোশ্চেন বা সংক্ষিপ্ত কোশ্চেন আসবে, ফসফোরাইলেশন কি, ডিফসফোরাইলেশন কি। তার মানে ফসফোরাইলেশন কি বলবা তুমি ভাই? কি বলবা? ফসফোরাইলেশন কি বলবা? তুমি আমার দিকে তাকাও, ফসফোরাইলেশন কি বলবা? অ্যাডিনোসিন। অ্যাডিনোসিনের সাথে যখন পর্যায়ক্রমে একটি, দুটি, তিনটি ফসফেট যুক্ত হয়, তখন এগুলোকে অ্যাডিনোসিন মনোফসফেট, অ্যাডিনোসিন ডাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট গঠন করে। আর এইগুলোকে যুক্ত করতে হলে, এই ফসফেটগুলোকে যুক্ত করতে হলে আমাদের শক্তি দিতে হইতেছে। সেই শক্তিকে এবং এই বিক্রিয়াটার প্রক্রিয়া, এই বিক্রিয়াটাকে বলা হয়েছে হচ্ছে ফসফোরাইলেশন। আমি ক্লিয়ার করে বলতে পারি নাই, আমি আবার বলি। অ্যাডিনোসিন অনুসারে পর্যায়ক্রমে একটি, দুটি, তিনটি ফসফেট যদি যুক্ত করা হয়, তখন এএমপি, এডিপি, এটিপি গঠিত হয় এবং এই ফসফেট যুক্ত করার জন্য বাইরে থেকে শক্তি দেওয়ার প্রয়োজন হয় এবং এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে ফসফোরাইলেশন। এবং যখন এর বিপরীত হয়, ফসফেট গ্রুপ যখন বিচ্ছিন্ন হয়, বিচ্ছিন্ন হয়ে বেরিয়ে আসে, তখন সেটাকে বলা হচ্ছে ডিফসফোরাইলেশন। ক্লিয়ার? ক্লিয়ার। আর একটা জিনিস, প্রতি মোল এটিপি অণুর প্রান্তীয় ফসফেটে, আচ্ছা, এটিপি অণুর প্রান্তীয় ফসফেট বলতে কি বুঝাইছে রে ভাই? এইমাত্র পড়ে আসলাম এটিপির মধ্যে কয়টা ফসফেট আছে? তিনটা ফসফেট। এটিপি, এটিপি, টিতে হচ্ছে ট্রাই, তার মানে এটিপির মধ্যে তিনটা ফসফেট আছে। এই তিনটা ফসফেটের মধ্যে যেটা একদম প্রান্তে থাকবে, সেই ফসফেটটা সেই ফসফেটটা কি করবে? শক্তি জমা করবে। কতখানি? কতখানি? 7.3 কিলো ক্যালোরি বা প্রায় 30.55 জুল। ঠিক আছে, আমি ক্যালকুলেশন করে পাইছি 30.66, কিন্তু বইয়ে দেওয়া আছে 30.55। এখন আর কি করার, একটা পড়লেই হলো, কিন্তু বইয়ে যেটা দেওয়া আছে বইটাই পড়বা। ঠিক আছে। আচ্ছা, এই যে কোশ্চেন চলে আসছে, দেখো কোশ্চেনটা কয়বার আসছে। ঢাকা বোর্ডে আসছে 2021 সালে, চট্টগ্রাম বোর্ডে আসছে 2023 সালে। প্রতি মোল এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে কত কিলো ক্যালোরির শক্তি জমা থাকতে পারে? কত কিলো ক্যালোরি? 7.3, বা হয়েছে এই যে খ নম্বর। আর পড়ানো লাগবে? এটা পড়ানো লাগবে না। এরপরে আসো, আমরা আর এক পৃষ্ঠা পড়বো, তাহলে আমাদের আজকের ক্লাস শেষ করব। ক্লাসটা অনেক বড় হইতেছে আমি জানি, কিন্তু আসলে বেসিক ক্লিয়ার করতে হলে তো ভাই এগুলো পড়াই লাগবে, কিছু করার নেই। আচ্ছা, পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে তাকে কোষের তথা জীবদেহের ব্যবহার উপযোগী রূপে পরিবর্তিত করার জন্য কাজ করে দুইটা কোষীয় অঙ্গাণু। কোষীয় অঙ্গাণু বলতে কি বোঝাইছে? কোষের ভিতরের অঙ্গাণু। কোষের ভিতরের অঙ্গাণু কি কি? মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডি। যারা ফার্স্ট চ্যাপ্টার পড়ো নাই, তাদের মাথার চায়ের হাতে বুট দিয়ে গেল এগুলো। আচ্ছা, সমস্যা নেই, এখন পড়, আস্তে আস্তে পড়া লাগবে। সব যে একসাথে তুমি পড়তে পারবে এমন তো কোনো কথা নেই, তাই না? আর তোমাকে সবকিছু একসাথে পড়তে বলা হইতেছে না, কিন্তু সিকোয়েন্স মেনটেন করে তোমাকে পড়া লাগবে। ঠিক আছে? আচ্ছা, তার মানে কি, পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে আমাদের জীবদেহের ব্যবহার উপযোগী রূপে রূপান্তর করার জন্য দুইটা কোষীয় অঙ্গাণু কাজ করে। কি কি? মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড। এবং উভয়েরই আছে ইলেকট্রন, এই প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া উভয়েরই কি আছে? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এবং এক সেট বিশেষ জৈব অণু যাদের কাজ বাহ্যিক শক্তির উৎস থেকে আহরিত শক্তিকে এটিপি এর ফসফেট গ্রুপে শক্তি হিসেবে জমা করা। বুঝতে পারো নাই? বুঝতে পারো নাই? আচ্ছা, আমি এটা একটু ক্লিয়ার করি। হ্যাঁ, আমি এটা একটু ক্লিয়ার করি। এই পৃষ্ঠাতে কি জায়গা ছিল? জায়গা আছে আশা করি। এখানে লিখি। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার, আচ্ছা, আমরা চলাচলের জন্য কি বাস, ট্রাক এগুলোতে চলাচল করি না? চলাচল করি। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ারও এরকম বাস বা ট্রাক আছে বা মাইক্রোবাস আছে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ারও এরকম কি থাকে? বাস, ট্রাক থাকে। সেটাকে বলা হয়েছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। কি বললাম? আমাদের যেরকম চলাচলের জন্য বাস, ট্রাক, তারপরে কি
ট্রাকে তো আমরা চলাচল করি না। এরপরে মাইক্রোবাস, সাইকেল এগুলো আছে। সেমভাবে মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিডেরও তোমার কি আছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট ও প্লাস্টিড দন্ত শয়টয়, প্লাস্টিড বানান ভুলে গেলাম, দন্ত শয়টয় হসি প্লাস্টিড, এর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আছে। আচ্ছা, আমরা যে খাবার খাই, এরপরে হচ্ছে যে গ্লুকোজ তৈরি হয় আমাদের দেহের ভিতরে, গ্লুকোজ তৈরি হয়, এটা অনেকেই জানো না, গ্লুকোজ তৈরি হয়। এই গ্লুকোজ কিন্তু আবার এই খাওয়ার, তোমরা যে গ্লুকোজ খাও সেই গ্লুকোজ না কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে NADH2 নামে একটা জৈব অণু আছে। এগুলো থেকে শক্তিটা ট্রান্সপোর্ট করে এটিপিতে নিয়ে যায় কি, এটিপিতে নিয়ে যায় কি, এই মাইটোকন্ড্রিয়ার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। বুঝতে পারো না, বুঝছি, ওয়েট, পুষ্টি উপাদান, প্রক্সি উপাদান লিখছি, পুষ্টি উপাদান, পুষ্টি উপাদান, তারপরে গ্লুকোজ, তারপরে NADH2, এইগুলা থেকে শক্তি এটিপিতে নিয়ে যায়, এটিপিতে নিয়ে যায় কি, এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এটা কার, মাইটোকন্ড্রিয়ার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইলেকট্রন ট্রান্সপোর্ট ওখানে এন লিখছিলাম না, ট্রান্সপোর্ট PORDSYSTEM সিস্টেম। আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা জিনিস আছে, লাস্ট অন, আমি আর বেশি টাইম নেব না, লাস্ট অন, সূর্যালোক মানে হচ্ছে সূর্যের আলো, বা সূর্যের আলোকে তোমার ফোটনও বলা হয়, হ্যাঁ, আলোর ক্ষুদ্র ক্ষুদ্র ইয়েকে ফোটন বলা হয়, যেটা এখনো তোমরা জানো না, এটা ফিজিক্সের পড়াশোনা, ফোটন। তো সূর্যালোক বা ফোটন, এইটা থেকেও শক্তি এটিপিতে নিয়ে যায় কে, প্লাস্টিডের যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আছে, সিস্টেম আছে, সেটা প্লাস্টিড, প্লাস্টিড। বুঝো নাই, সমস্যা নেই, জাস্ট এটা একটুখানি দেখে রাখো। ক্লাসটা অনেক বড় করে ফেলতেছি আমি, কিন্তু কিছু করার নাই, শেষ তো করা লাগবে, তাই না, শেষ তো করা লাগবে। এখন আসো, পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে তাকে কোষের তথা জীবদেহের ব্যবহার উপযোগী রূপে পরিবর্তিত করার জন্য কাজ করে দুটি কোষীয় অঙ্গাণু, কে, মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড। উভয়ের রয়েছে কি, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নামক একটি বিশেষ জৈবণু, যাদের কাজ কি, বাহ্যিক শক্তির উৎস থেকে আহরিত শক্তিকে এটিপি ফসফেট গ্রুপে শক্তি হিসেবে জমা করা। মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে সেই শক্তির উৎস হইতে পারে পুষ্টি উপাদান, গ্লুকোজ বা অন্তর্বর্তীকালীন অণু তোমার মনে রাখা লাগবে না, NADH2। তুমি এখনো বুঝো না, আমি তোমাকে দাগায় দেই, তুমি কি মনে রাখবা। তুমি এখান থেকে মাইটোকন্ড্রিয়া তোমার হচ্ছে কি করে, বিভিন্ন শক্তির উৎস থেকে শক্তি নিয়ে এটিপিতে নিয়ে যায়। কোন শক্তির উৎস থেকে, পুষ্টি উপাদান, আমরা যে খাবার খাই তার ভিতরে তো পুষ্টি উপাদান আছে, সেই পুষ্টি উপাদান, যেমন কি গ্লুকোজ, পুষ্টি উপাদানের উদাহরণ কি গ্লুকোজ। আর কি অন্তর্বর্তীকালীন অণু, সেটা তোমার মনে রাখার দরকার নেই, তুমি মনে রাখো NADH2। তার মানে তুমি দুইটা জিনিসও মনে রাখতে পারো, তিনটা জিনিসও মনে রাখতে পারো। এই জিনিসটা আমি কিন্তু ওইখানে লিখে দিয়ে আসছিলাম, এই জিনিসটা আমি এখানে নিচে লিখছিলাম, এই যে পুষ্টি উপাদান, গ্লুকোজ, NADH2, এগুলো থেকে শক্তি এটিপিতে নিয়ে যায় কে, মাইটোকন্ড্রিয়ার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, এরপরেরটা প্লাস্টিডের ক্ষেত্রে সেই শক্তির উৎস হচ্ছে সূর্যের আলো বা অন্য কোনো উপযুক্ত উৎস থেকে আগত ফোটন। তার মানে প্লাস্টিডও তো বহন করে, তাই না, তাহলে প্লাস্টিডের ক্ষেত্রে সেই শক্তির উৎস কি, সূর্যের আলো বা কি অন্য কোনো উৎস থেকে আসা ফোটন, মানে এটাও এক প্রকারের আলো বলতে পারো। আচ্ছা, এতটুকু বোঝা গেছে। আচ্ছা, এগুলো নিয়ে, এই শক্তিগুলো এরা নিয়ে যে কোথায় জমা করতেছে, এটিপিতে জমা করতেছে। আমার মনে হইতেছে তোমরা বুঝতেছ না, কারণ ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, এখন আর মনোযোগ নাই। তারপরে একটু কষ্ট করে আর 5টা মিনিট মনোযোগ দাও, আমি শেষ করে দেবো। আমি এই যে আজকের ক্লাসে এই জৈব মুদ্রা কাকে বলা হয় বা কতটুকু, এতটুকু পর্যন্ত পড়বো, ঠিক আছে। আবার
এটিপির রাসায়নিক বন্ধন ভেঙে যে শক্তি বের হয় সেই শক্তি দিয়ে জীবদেহের প্রতিটি জৈবনিক কাজ অর্থাৎ মাংসপেশির সংকোচন থেকে ইন্দ্রিয় অনুভূতি, খাবার খাওয়া থেকে হজম করা, নিঃশ্বাস নেওয়া থেকে কথা বলা, চিৎকার করা থেকে হাসি কান্না, দৈহিক বৃদ্ধির থেকে প্রজনন, তারপর হচ্ছে দেহের তাপমাত্রা ঠিক রাখা থেকে শুরু করে দেহের প্রতিটি কোষের স্বাভাবিক আয়তন বজায় রাখা, এর সব এর সবই সম্পন্ন হয় কি এই এটিপি থেকে যে শক্তি আসে সেই শক্তির মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা যতটুকু পড়াইছি যদি নাও বুঝতে পারো বাদ দিয়ে দাও, খালি তুমি রিডিং পড়ো, সমস্যা নেই। এখন আমাদের মেইন কোশ্চেন আসবে যে এটিপি কে কেন জৈব মুদ্রা বা হচ্ছে শক্তির মুদ্রা বলা হয়। তুমি এটিপি কে টাকার ব্যাংকের সাথে তুলনা করতে পারো। এটিপি কে কি টাকার ব্যাংকের সাথে তুলনা করতে পারো। তোমার যখন টাকা জমাইতে মনে চাইতেছে তুমি ব্যাংকের ভিতর রাখতেছ, আবার যখন প্রয়োজন হইতেছে তখন খুঁজে খুঁজে টাকাগুলো বাহির করতেছ, তাই না? তো এই এটিপি কে তুমি টাকার ব্যাংকের সাথে জমা করতে পারো, ও তুলনা করতে পারো। আমাদের শরীরের শক্তিগুলা এই এটিপিতে যে প্রথমে জমা হয়, শরীরের শক্তিগুলো এটিপিতে যে প্রথমে জমা হয়, তারপরে যখন আবার শরীরের প্রয়োজন হয় তখন ওই এটিপি ভেঙে শক্তিগুলা বের হয়ে আসে। জাস্ট এই কারণে এটিপিকে জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বলা হয়। ঠিক আছে, দেখো আমরা যে খাবার খাই তা জারিত হয় এবং সেই জারণ থেকে নির্গত শক্তি দ্বারা ফসফোরাইলেশনের মাধ্যমে আবার সেই ভাঙ্গা দুটো টুকরা জোড়া লেগে এটিপি তৈরি হয়। শক্তির প্রয়োজন হলে তা আবার ভাঙ্গে, শক্তির প্রয়োজন হলে কি এই এটিপি আবার ভেঙে যায়। তারপর খাদ্য থেকে শক্তি নিয়ে আবার জোড়া লাগে, ভাঙ্গে জোড়া লাগে, ভাঙ্গে জোড়া লাগে। এই কারণে এটিপিকে শক্তি মুদ্রা বলা হয়। যেন রিচার্জেবল ব্যাটারি, মোবাইলে আমরা চার্জ দিই, মোবাইল ইউজ করে চার্জ শেষ হয়ে যায় আবার চার্জ দিই, তাই না? এটিপিটা হয়েছে এরকম। এটিপিটা তুমি আমাদের শরীরে ব্যাটারিও বলতে পারো। আমাদের শরীরে আমরা খাবার খাই, খাবার খাওয়ার মাধ্যমে যে শক্তিগুলো তৈরি হয় সেই শক্তিগুলো যে জমা হয় এটিপিতে, তারপরে আবার যখন আমার শরীরে শক্তির প্রয়োজন হয় সেই এটিপি ভেঙে আবার সেই শক্তিগুলো তৈরি হয়, বের হয়ে আসে। ঠিক আছে, এই এটিপি যেন একটা রিচার্জেবল ব্যাটারি এবং এটিপি শক্তি জমা করে রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য ব্যাকটেরিয়ায় শক্তি সরবরাহ করে। এজন্য এটিপিকে অনেক সময় জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন বলা হয়। জৈব মুদ্রা মানে হচ্ছে বায়োলজিক্যাল কয়েন, শক্তি মুদ্রা এনার্জি কয়েন বলা হয়। ঠিক আছে, এখন কোশ্চেন আসছে, তুমি এগুলো কিছু বুঝো নাই, সমস্যা নেই, তোমাকে জাস্ট একটু কষ্ট করে লেখা লাগবে যে জৈব মুদ্রা জিনিসটা কি। জৈব মুদ্রা কোনটি? এটিপি। এটা কিন্তু বারবার আসবে। তুমি এখনো বুঝতে পারো নাই যে জৈব, তোমার সংক্ষিপ্ত কোশ্চেনে আসবে বা সৃজনশীলের খ নাম্বারে আসবে এটিপি কে কেন জৈব মুদ্রা বলা হয়। তুমি এগুলো বুঝতে পারো নাই, তুমি এগুলো বাদ দাও, সাইডে রাখো, তুমি আমার কথা শোনো। তুমি এভাবে বলবা, আমরা যে খাবার খাই সেখান থেকে যে শক্তি তৈরি হয় এই শক্তিগুলো এটিপিতে যে জমা হয়। তারপরে যখন আমাদের শরীরে শক্তির প্রয়োজন হয় তখন এই এটিপি গুলো ভেঙে আবার সেই শক্তিগুলো বের হয়ে যায়। এইভাবে শক্তিগুলো কি হয়, এইভাবে এটিপিটা রিচার্জেবল ব্যাটারির মতো কাজ করে এবং এই কারণে এটিপিকে জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বলা হয়। শেষ। ঠিক আছে, এইভাবে যদি পুরো চ্যাপ্টারটা তোমরা পড়তে চাও, নেক্সট ক্লাসে আমরা সালেক সংশ্লেষণ পড়বো, এইভাবে যদি তোমরা পুরো বইটা পড়তে চাও তোমরা চাইলে এই কোর্সটাতে ভর্তি হতে পারো। ঠিক আছে, মাত্র 499 টাকাতে ভর্তি হওয়ার জন্য কি করা লাগবে? এই নাম্বারে কন্ট্যাক্ট করা লাগবে। ঠিক আছে, আমি জানি এই চ্যাপ্টারটা তোমাদের অনেকেরই মাথার উপর দিয়ে গেছে, তোমরা একটু কষ্ট করবা। আজকে যে ক্লাসটা করলা একটু কষ্ট করে কালকে আবার ক্লাসটা করবা। কালকে কোনো নোট করার প্রয়োজন নয়, কালকে 2x স্পিড দিয়ে ক্লাসটা জাস্ট খালি রিভাইজ দিবা। অনেক কিছু দেখবা ক্লিয়ার হয়ে গেছে। প্রথমবার এটা তো কঠিন একটা চ্যাপ্টার, প্রথমবার এই চ্যাপ্টার তুমি একবার পড়েই পেরে যাবা এমনটা কখনোই সম্ভব না। ঠিক আছে, তো আমরা আমাদের আজকের ক্লাস এখানে শেষ করতেছি এবং নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। আর ক্লাস নোটটা তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা, তো আমরা আমাদের আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।